নমস্কার। চিকেন পক্সের সাথে লড়াই শেষ করে আমি অমরেশ চক্রবর্তী আবার ফিরে এসেছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুধসাগরের দ্বীপ গল্পটি নিয়ে। এই গল্পটি রেকমেন্ড করেছেন সামির রেজা সাহেব। আজ পড়ছি এই গল্পের দ্বিতীয় খণ্ড। ক্ষান্তমণি সকালে বাগানে গিয়েছিল শাক তুলতে। তখনই দেখে বাগানে একটা কালো আনারস পড়ে আছে। দেখে তার ভারী আহ্লাদ হলো। কাঁচা আনারসের অম্বল খেতে বড় ভালো, কিন্তু সেটা কাটতে গিয়ে দেখলো বটিতে মোটেই কাটা যাচ্ছে না। রেগে গিয়ে সে বলল, মরণ, এই আনারস কাটতে কি এবার রামদাখানা নামাতে হবে নাকি? বলি, ও কাষ্ণবিষ, কোথায় গেলি বাবা? আয় বাবা, আনারসখানে একটু ফালি দিয়ে যা। বুড়ো হয়েছে তো, হাতের তেমন জোর নেই। খাসনবিশ বারান্দার কোণে তার ঘরে বসে নিবিষ্ট মনে তামাক সাজছিল। বলল, ক্ষান্ত দিদি যে চেঁচিয়ে বাড়ি মাথায় করলে, বলি আনারস আবার এলো কোত্থেকে? চোখের মাথা তো খেয়েই বসে আছো, এবার মাথাটাও গেছে দেখছি। আমার মাথা গেছে না তোর মাথা? হ্যাঁ, আনারস নয় তো কি, এটা কাঁঠাল? আমাকে এলেনুনি আনারস চেনাতে। ওরে, আনারস খেয়ে দে, আমার এক জন্ম কাটলো, তুই তো সেদিনের ছকরা। হ্যাঁ গো ক্ষান্ত দিদি, তুমি যে আনারসে এমএ পাস তা জানি, কিন্তু বলি এই অকালে আনারস পেলে কোথায়? হ্যাঁ, বাজার থেকে তো আমি আনারস আনিনি, বাগানেও আনারস ফলেনি, তবে কি ভূতে দিয়ে গেল? তা যদি ভূতের কথাই বলিস বাছা, তো তোকে বলি, এ ভূতের দেওয়া বলেই না হয় মনে করলি। বলি, চোখের মাথা কি আমি খেয়ে বসেছি না তুই? বাগানে তো দুবেলা মাটি কোপাস, এমন আনারসটা তোর চোখে পড়ল না? নাকি আজকাল তামাকের বদলে গাঁজা খাচ্ছিস? হ্যাঁ? খাসনবিশ হুকো হাতে বেরিয়ে এসে বলল, গাঁজা যে কে খায় তা বোঝাই যাচ্ছে, তা আনারসটা কোথায় শুনি? ক্ষান্তমণি আনারসটা হাতে দিয়ে বলে, বড্ড কচি তো, তাই শক্ত, বটিতে ধরছে না। বটিটারও ধার বোধহয় গেছে। সানওয়ালা এলে ডাকিস তো বাবা, বটিটা সানিয়ে নিতে হবে। আচমকা খাসনবিশের হাত থেকে হুকোটা পড়ে গেল। সে আ করে শব্দ করতে করতে বসে পড়ল হঠাৎ। ক্ষান্তমণি বলল, মরল যা, এ যে হঠাৎ ভিড়মি খেতে লেগেছে। বলি, ও খাসনবিশ, তোর হলো কি? খাসনবিশ হঠাৎ বিকট স্বরে পালাও পালাও বলে চেঁচাতে চেঁচাতে উঠে বারান্দা থেকে লাফ দিয়ে নেমে প্রাণপণে দৌড়াতে লাগলো। ক্ষান্তমণি হাঁ করে দৃশ্যটা দেখে বলল, গেল যা। এই দিনে দুপুরে ভূত দেখলো নাকি রে বাবা? রাত বিরেতে দেখে সে না হয় আমিও দেখি, কিন্তু দিনে দুপুরে তো বাবু কখনো কেউ দেখেছে বলে শুনিনি। গগনবাবু একসময় মিলিটারিতে ছিলেন। রিটায়ার করে গায়ে ফিরে এসে চাষবাসে মন দিয়েছেন। গায়ে এসে গগনবাবু লক্ষ্য করলেন গায়ে বীরের খুব অভাব। বেশিরভাগ ছেলেই রোগাপ্যাটকা, ভীতু ও দুর্বল। তিনি ছেলেপুলেদের জড়ো করে রীতিমতো মিলিটারি কায়দায় লেফট রাইট দৌড় এবং ব্যায়াম শেখাতে শুরু করলেন। কিন্তু মুশকিল হলো, ছেলেগুলোর ডিসিপ্লিনের বড় অভাব। একদিন এলো তো 3 দিন এলো না। তার ওপর মিলিটারি কায়দায় শক্ত ট্রেনিং তারা বেশি সহ্যও করতে পারছিল না। সুতরাং গগনবাবুর আখড়া থেকে ছেলেরা একে একে দুইয়ে দুইয়ে পালাতে লাগলো। পাশেই মাইলগঞ্জে কিছুদিন কাইজার নামে একটা লোক এসে কুমফু আর ক্যারাটে শেখাতে শুরু করেছে। গায়ের মেলা ছেলেপুলে গিয়ে কাইজারের আখড়ায় ভর্তি হয়ে মহানন্দে মার্শাল আর্ট শিখতে লেগেছে। গগনবাবু কুমফু ক্যারাটে দু চোখে দেখতে পারেন না। তার ধারণা ওসব শিখলে বীরের বদলে গুন্ডা তৈরি হয়। কাইজারের ওপরেও তাই তার খুব রাগ। গগনবাবু সকালে বারান্দায় তার ইজি চেয়ারে বসে আছেন। পুজোর ছুটিতে কয়েকদিনের জন্য তার ছেলে গোবিন্দ আর নাতি পুটু আসায় তার সময়টা বেশ ভালোই কাটছে। পুটু সিঁড়িতে বসে বারান্দার ওপর একটা রিমোট কন্ট্রোল খেলনা মোটর গাড়ি চালাচ্ছিল। হঠাৎ পুটু বলল, আচ্ছা দাদু, তুমি কখনো বাতাসের দ্বীপে গেছো?
যাইনি, আবার অনেকবার গেছি। সেখানে কি আছে? কি আর থাকবে, একটা ভাঙা বাড়ি আর গাছপালা। আচ্ছা, বাতাসা দ্বীপে কি ভূত আছে? ভূত? ভূত আবার কি? আরে খাসনবিস্তা বলছিল সেখানে নাকি একটা খুব লম্বা ভূত আছে, 10-12 ফুট লম্বা। খাসনবিশ নিজেই একটা ভূত। একসময় খাসনবিশও মিলিটারিতে চাকরি করত, তাতেও ওর ভয় ডর কিছুই কাটেনি। আমাদের ক্ষান্ত দিদি আর খাসনবিশ প্রায় নাকি ভূত দেখে। ওদের কথা বাদ দাও। কুনকে আর ভোলা বেজি ধরতে গিয়ে নাকি দেখেছে। গায়ের ছেলেরা কত কি দেখে, ওসব বিশ্বাস না করাই ভালো। ওদের শুধু ভয় আর ভয়, সত্যিকারের সাহসী ছেলে একটাও দেখতে পায় না। আচ্ছা দাদু, জগা পাগলা নাকি সত্যিকারের পিস্তল দিয়ে একটা কাক মেরেছে। ওটাও আষাঢ়ে গল্প। পিস্তলও পাবে কোথায়? পিস্তল কি ছেলের হাতের মোয়া? কিন্তু সবাই যে বলছে। গায়ে গুজবের অভাব কি? এখানে কেউ ভূত দেখে, কেউ পরি নামায়, কেউ মন্ত্রতন্ত্রের জোরে আকাশে ওড়ে। কত কি শুনবে, হ্যাঁ? ঠিক এই সময় ভেতর বাড়ি থেকে বাগানের ভেতর দিয়ে পড়ি কি মুড়ি করে খাসনবিশ ছুটে এসে চিৎকার করতে লাগলো। বোমা বোমা, কর্তা শিগগির পালান। গণেশবাবু সোজা হয়ে বসে বললেন, কিসের বোমা? কোথায় বোমা? বাড়ির ভেতরে ক্ষান্ত দিদি সেটা বটি দিয়ে কাটবার চেষ্টা করছে। কথাটা গগনবাবুর তেমন বিশ্বাস হলো না। বললেন, কিরকম বোমা? আগে গ্রেনেড হুজুর, একেবারে মিলিটারি গ্রেনেড। গগনবাবু টপ করে উঠে দাঁড়ালেন। পুটুকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আসছি। ভেতর বাড়িতে এসে গগনবাবু যা দেখলেন তাতে তার চক্ষু চড়ক গাছ। ক্ষান্তমণি বারান্দার শানের উপর একখানা হাত দা দিয়ে বোমাটা কাটার জন্য উদ্যত হয়েছেন। গগনবাবু একটা পেল্লায় ধমক মারলেন, এই ক্ষান্ত, ওটাই বলছে। ক্ষান্তমণি গর্জন শুনে অবাক হয়ে বলল, কি হলো বলো তো তোমাদের? সকালবেলা এত চেঁচামেচি কিসের? গগনবাবু দ্রুত পায়ে গিয়ে ক্ষান্তমণিকে ধাক্কা দিয়ে সরিয়ে বোমাটা তুলে নিলেন। মিলিটারিদের হ্যান্ড গ্রেনেড। ভাগ্য ভালো ফিউজটা অক্ষত আছে, ফাটলে এতক্ষণে ক্ষান্তমণি সহ বাড়ির খানিকটা অংশ উড়ে যেত। ক্ষান্তমণি পড়ে গিয়ে চিল চেঁচানি চেঁচাচ্ছিল। ওরে বাবা রে, মেরে ফেললে রে, মাজাটা যে ভেঙে 7 টুকরো হয়ে গেল বাপ। কোথায় যাবো রে? কর্তা বাবুর যে মাথা খারাপ হয়ে গেছে। ও গিন্নিমা, শিগগির এসো। চেঁচামেচিতে গগনবাবুর স্ত্রী, পুত্রবধূ এবং বাড়ির অন্য সবাই ছুটে এলো। কি হয়েছে, কি হয়েছে বলে মহা শোরগোল বেঁধে গেল। গগনবাবু ভ্রু কুঁচকে গ্রেনেডটা দেখছিলেন। বললেন, এটা তুই কোথায় পেলি? ক্ষান্তমণি কোকাতে কোকাতে বলল, কোথায় আর পাবো? বাগানের শাক তুলতে গিয়ে দেখি কালা আনারসটা ক্ষেতের মধ্যে পড়ে আছে। তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? হ্যাঁ, এরকম রাম ধাক্কা দিয়ে আমার মাজাটা যে ভাঙলে, বুড়ো বয়সে ভাঙা হাড় কি আর জোড়া লাগবে? গগনবাবু গম্ভীর গলায় বললেন, তবু তো মাজার ওপর দিয়ে গেছে, আর একটু হলে তো উড়ে যেতি। হাঁফাতে হাঁফাতে খাসনবিশ ফিরে এসে এক বালতি জল তুলে আনলো চৌবাচ্চা থেকে। গগনবাবু বোমাটা জলের মধ্যে রেখে বললেন, যা মদন হাজারাকে ডেকে আন। যদিও সে খুব একটা করিতকর্মা লোক নয়, তবু জানানোটা আমাদের কর্তব্য। আধ ঘন্টা বাদে মদন হাজরা সেপাই শান্তি নিয়ে কাহিল মুখে এসে হাজির হলেন। বললেন, বিদ্যাধরপুর এসব কি হচ্ছে মশাই? কাল এক পিস্তলের জেরে সামলাতে জেরবার হয়েছি, এর ওপর আপনার বাড়িতে বোমা। লম্বা ছুটির দরখাস্ত করে দিয়েছি মশাই, 3 মাস গিয়ে নয়নপুরে মাসির বাড়িতে থেকে আসবো। এসব আর সইছে না। জলে ভেজানো বোমাটা দেখে আতঙ্কিত হয়ে মদন হাজরা বললেন,
এ তো ডেঞ্জারাস জিনিস দেখছি মশাই। গগনবাবু বললেন, হ্যাঁ, মিলিটারিতে ব্যবহার হয়, হাইলি সেন্সিটিভ। তা এটা নিয়ে কি করব বলুন তো? নিয়ম মতো থানায় নিয়ে রাখতে হবে, তদন্ত করতে হবে। ও বাবা, যদি ফেটে ফুটে যায়? ফিউজটা নাড়াচাড়া না করলে ফাটবার কথা নয়। বালতি শুদ্ধ নিয়ে যান। মদন হাজরা চোখ বুজে ঠাকুর দেবতাকে খানিকক্ষণ স্মরণ করে বললেন, ওরে গুলবাগ সিং, নে বাবা, জয় সীতারাম বলে বালতিটা নিয়ে পেছন পেছন আয়। একটু দূরে দূরেই থাকিস বাপ, সবাই মিলে একসঙ্গে মরে তো আর লাভ নেই রে। গুলবাগ সিং যথেষ্ট সাহসী লোক, ডাকাবুকো বলে থানায় তার বেশ সুনাম আছে। গুলবাগ একটা তাচ্ছিল্যের দিয়ে বালতিটা হাতে নিয়ে বলল, চলুন। মদন হাজরা এবং অন্য সেপাইরা আগে আগে, পেছনে গুলবাগ। কিন্তু পথে নেমেই গুলবাগ দেখল মদন হাজরা সেপাইরা বড্ড জোরে হাঁটছে। হাঁটার চেয়ে দৌড়ানো বলাই ভালো। জল ভরা বালতি নিয়ে ওদের সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব। তাছাড়া হুড়োহুড়ি করলে নড়াচড়ায় বোমাটা ফেটে যেতে পারে। তাই গুলবাগ ঠোঁট মুখ কুঁচকে আস্তে আস্তেই হাঁটতে লাগলো। ইতিমধ্যে মদন হাজরা সেপাইরা ওকে পেছনে ফেলার চেষ্টা করতে করতে প্রাণপণে দৌড়ে হাওয়া হয়ে গেল। কানা কালির মাঠের কাছে পথটা ভারী নির্জন, চারদিকে বন আর ঝোপঝাড়। সেইখানে গাছতলায় সবুজ রঙের চেক কাটা লুঙ্গি আর হাফ হাতা গেঞ্জি গায়ে খোঁচা খোঁচা দাড়িওয়ালা একটা লোক দাঁত বের করে দাঁড়িয়েছিল। গুলবাগকে দেখে বলল, সেপাইজি, সেলাম। তা হাঁড়িতে কি জলের অভাব হয়েছে নাকি? টিউকলটা কি খারাপ হয়ে গেছে? গুলবাগ রক্তচক্ষুতে একবার লোকটার দিকে তাকালো, কিছু বলল না। লোকটা তাড়াতাড়ি এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, আরে আমরা থাকতে আপনি কেন কষ্ট করবেন সেপাইজি? দিন, বয়ে দিয়ে আসি। আমরা 5 জন থাকতে এসব ছোট কাজ আপনারা করবেন কেন? ছি ছি, এই যে বড় লজ্জার কথা। প্রস্তাবটা গুলবাগের খুব একটা খারাপ লাগলো না। মালটা বইতে হবে না, তার ওপর বোমা ফাটলে এই ব্যাটার ওপর দিয়েই যাবে। তাই গুলবাগ বালতিটা লোকটার হাতে ছেড়ে দিল। গুলবাগ আগে, লোকটা পেছনে। গুলবাগ মাঝে মাঝে পেছনে তাকিয়ে লোকটাকে নজরে রাখছিল। হঠাৎ লোকটা বলে উঠল, সেপাইজি, বালতির মধ্যে ভুরভুর করছে কি একটা যেন বলুন তো। ও বাবা, এই যে ঘুটঘুট করে কেমন একটা শব্দ করছে। বাপ রে বলে গুলবাগ চো চো দৌড় মারল। খোঁচা খোঁচা দাড়িওয়ালা লোকটা একটু হেসে বালতি নিয়ে রাস্তার পাশে ঝোপের আড়ালে নেমে পড়ল। বোমাটা বের করে বালতির জলটা ফেলে দিয়ে বালতিটা একটা ঘন ঝোপের মধ্যে গুজে দিল। তারপর বোমাটা একটা ঝোলায় পুড়ে শীষ দিতে দিতে জঙ্গলের ভেতর পথ ধরে অদৃশ্য হয়ে গেল। দুপুরের মধ্যেই সবুজ চেক লুঙ্গি পরা হাতাওয়ালা গেঞ্জি গায়ে আর খোঁচা খোঁচা দাড়িওয়ালা মোট 7 জনকে থানায় ধরে আনা হলো। গুলবাগ সিং প্রত্যেকটার মুখের দিকে পর্যায়ক্রমে রক্তচক্ষুতে চেয়ে দেখল। এমনকি দিনের আলোতেও টর্চ ফোকাস করে খুঁটিয়ে নিরিখ পরখ করেও তার প্রত্যেককেই সেই লোকটা বলেই মনে হতে লাগলো। হাল ছেড়ে দিয়ে সে বলল, বড়বাবু, এদের সব কটাকেই বদমাশ বলে মনে হচ্ছে। সব কটাকেই বরং হাজতে পুড়ে দিচ্ছি। একথা শুনে 7টা লোকই মহা শোরগোল তুলে ফেলল। তারা গতকাল 11 জন বামাচরণের ঘটনা জানে। তারাও বলতে লাগলো, আমরা মানহানির মামলা করব, সরকার বাহাদুরের কাছে বড়বাবুর নামে নালিশ জানাবো। আমাদের এরকম না হোক, হয়রানির জন্য মোটার টাকা না দিলে ছাড়বো না। ওরে ভাই, এতক্ষণে আমার 1.5 মণ মাছ পচে নষ্ট হয়ে গেল, কম করেও 1000 টাকার লোকসান। আর আমার কি হবে, দোকান ফেলে এসেছি, এতক্ষণে সব লুটপাট হয়ে গেছে। এইসবই তারা বলছিল। এসব শুনে মদন হাজরা কানে হাত চাপা দিয়ে বললেন, ছেড়ে দে, ছেড়ে দে, যেতে দে, না যেতে না চাইলে লাঠিচার্জ কর। ঠিক এই সময় ফের সরু হয়ে খুবই বিনীতভাবে রসময় চক্রবর্তী এসে মদন হাজরার সামনে দাঁড়ালেন। মদন হাজরা বলে উঠলেন, আবার আপনি? আপনার আবার কি দরকার? হ্যাঁ,
রসময় হাত জোর করে বললেন, বড়বাবু, বেয়াদবি মাফ করবেন। বলছি কি, এ সময়টায় মাথা ঠান্ডা রাখা খুব দরকার। মাথা ঠান্ডা রাখবো? এইসব ঘটলে কি মাথা ঠান্ডা রাখা যায়? রসময় বিনীত হাসি হেসে চাপা গলায় বললেন, যা শত্রু পরে পরে, বুঝলেন কি না? না, বুঝলুম না। বলছি কি, বোমাটা যদি লোকটা নিয়েই গিয়ে থাকে তাতে একরকম ভালোই হয়েছে। থানায় রাখলে কখন ফেটে ফুটে থানায় হয়তো উড়ে যেত। তার চেয়ে ও আপদ বিদেয় হওয়াতে একরকম স্বস্তি। ফাটে তো সেই ব্যাটার কাছেই ফাটবে। মদন হাজরার মুখটা একটু উজ্জ্বল হলো। বললেন, বসুন ঠাকুরমশাই, বসুন। কথাটা খারাপ বলেননি। বোমাটা থানায় রাখলে বড় দুশ্চিন্তার ব্যাপার হতো। সদরে খবর দিলে বম এক্সপার্ট কবে আসবে তার জন্য বসে থাকতে হতো। হয়তো ওই সর্বনেশে বোমা নিয়ে আমাকেই সদরে যাওয়ার হুকুম হতো। না, আপনি ঠিকই বলেছেন। আর কিছু বলবেন? আপনি বেশ উপকারী কথা বলতে পারেন দেখছি। রসময় বিগলিত হয়ে বললেন, চেষ্টা করি আর কি। মাথায় কোনো ভালো কথা এলেই আমার কাছে চলে আসবে না? যে আগে। আর একটা কথা। কি বলুন তো? প্রতাপ রাজা শুলটার কথা ভুলে যাননি তো বড়বাবু? ও, সেই 1.5 মণ ওজনের লোহার শুল তো, যেটা বামাচরণ জগা পাগলাকে চুরি করতে বলেছিল, সেটা? না, ভুলিনি, কিন্তু শুলটার রহস্য কি বলুন তো? মাথা নেড়ে রসময় বললেন, আমিও জানি না আগে। সন্ধেবেলা শিব মন্দিরের চাতালে দুজন বসা, রসময় আর জগা পাগলা। সিঁড়ির নিচে কুকুর ভুলু। চারদিকটা অন্ধকারে বড্ড ছমছম করছে। রসময় বললেন, ও জগা, শুনেছ তো, গগনবাবুর বাড়ির বাগানে একখানা বোমা পাওয়া গেছে। বোমা? বলেন কি ঠাকুরমশাই? হ্যাঁ গো, যে সে বোমা নয়, মিলিটারি বোমা। সাংঘাতিক জিনিস, দেখতে অনেকটা আনারসের মতো। জগা একটু হা করে চেয়ে থেকে বলল, আনারসের মতো দেখতে? সেটা বোমা হতে যাবে কোন দুঃখে? সেটা তো স্বপ্ন তৈরির কল। রসময় অবাক হয়ে বললেন, স্বপ্ন তৈরির কল? সে আবার কি জিনিস? জগা একগাল হেসে বলল, আগে পরেশবাবু তৈরি করেছেন, খুব মজার জিনিস। রসময় অবাক হয়ে বলেন, পরেশবাবুটা কে? ভারী ভালো লোক, জিলিপি খাওয়ার জন্য পয়সা দিয়ে গেছেন। তার সঙ্গে তোমার দেখা হলো কোথায়? জগা মাথা চুলকে বলল, বড্ড মুশকিলে ফেললেন জানেন তো, বলা বারণ কিনা, তবে আপনি বলেই বলছি, পাঁচখান করবেন না যেন। পাঁচকান করবো কেন, বলে ফেলো। আগে আমি তো কুনকেদের কাচারি ঘরের বারান্দায় শুই, তা সেখানেই দেখা। ঘটনাটা খোলসা করে বলো তো দেখি। পরশু রাতে শুয়ে আছি মুড়িসুড়ি দিয়ে, একটা ভারী ভালো স্বপ্ন দেখছিলুম। এক রাজবাড়িতে ভোজ হচ্ছে, আর আমার পাতে একজন লোক গরম গরম জিলিপির পর জিলিপি দিয়ে যাচ্ছে, দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে, দিচ্ছে তো দিচ্ছেই। ও, সে একেবারে জিলিপির পাহাড় হয়ে গেল। তারপর? ওই সময় পরেশবাবু এসে ঠেলে তুললেন। ও জগা, জগা, ওঠো ওঠো। তা উঠে বাড়ি রাগ হলো। বললুম, মশাই দিলেন তো জিলিপির স্বপ্নটা 12টা বাজিয়ে, 3টে 4টে খেয়েছি কিনা খেয়েছি, অমনি কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন। কত জিলিপি বাকি রয়ে গেল বলুন তো। তখন পরেশবাবু খুব হাসলেন, বললেন, স্বপ্ন দেখতে চাও? আর তার ভাবনা কি? তোমাকে এমন একটা কল দিচ্ছি যা থেকে কেবল রোজ জিলিপির স্বপ্নই বেরিয়ে আসবে। রোজ সারা রাত ধরে কত খাবে খাও না। বটে? তবে আর বলছি কি, কলটা শুধু মাথায় কাছে রেখে শুলেই হবে। তারপর? তা পরেশবাবু একটা নয় দুটো কল আমার হাতে দিয়ে বললেন, শোনো জগা, এই বা হাতেরটা তোমার, এটাতে শুধু জিলিপির স্বপ্ন ভরা আছে। জগা একটু থামতেই রসময় বলে উঠলেন, আর একটা? জগা মাথা চুলকে বলল, আপনাকে বলেই বলছি, পাঁচখান করবেন না দয়া করে।
আর একটা কলে ভূতের স্বপ্ন পড়া ছিল। পরেশবাবু বললেন, জানো তো, 2 পাতা সায়েন্স পড়ে নাস্তিকরা আর ভূত প্রেত মানে না। ওই গগনবাবু আর তার ছেলে গোবিন্দ ভারী নাস্তিক। এই তো সেদিন বাতাসা দ্বীপের ঢ্যাঙা ভূতের কথা বলতে গিয়েছিলুম, তা এমন হাসি ঠাট্টা করলো যে বলার নয়। তাই ওদের একটু শিক্ষা দেওয়ার জন্য এই কলটা বানিয়েছি। চুপি চুপি গিয়ে গগনবাবুর ঘরে রেখে আসলেই হবে। রাখার আগে কলের গায়ে একটা জিনিস কামড়ে ছিঁড়ে দিতে হবে। দেখবে প্রতি রাতে বিটকেল সব ভূতের স্বপ্ন দেখে বাপ বেটা কেমন চেঁচামেচি লাগায়। তারপর? তাকে গগনবাবুর ওপর আমারও একটু রাগ আছে। মেয়ের বিয়েতে ভোজ খেতে গিয়েছিলুম, 3বার লাইন থেকে তুলে দিল, বললো পরের ব্যাচে বসিস। তার শেষে বসলুম বটে, কিন্তু ঘ্যাট ম্যাট ছাড়া কিছুই জুটলো না। শেষ পাতে লালমোহনটা অবধি দিলেন না। কি অবিচার বলুন তো। তা অবশ্যই ঠিক। তাই আমি পরেশবাবুর কথা মতো কলটা রেখে আসতে গিয়েছিলুম, কিন্তু ওদের কুকুরটা এমন তাড়া করলো যে আর ভয়ে বাগানে ফেলে আসি। ও, তা তোমার কলটা কই? কেন, এই যে আমার ঝোলার মধ্যে। বলতে বলতে জগা তার ঝোলায় হাত পুড়ে কালো আনারসটা বের করে এনে রসময়কে দেখিয়ে একগাল হেসে বলল, রোজ শিয়রে নিয়ে শুই। কাল রাতেও খুব জিভে গজা খাওয়ার স্বপ্ন দেখেছি মশাই। মনে হয় পরেশবাবু ভুল করে একটা জিভে গজার কলি দিয়ে গেছেন। তার জিভে গজাই বা খারাপ কি বলুন। জিনিসটা দেখে রসময়ের ভিড়মি খাবার জোগাড়। তবে তিনি মাথা ঠান্ডা রেখে বললেন, ঠিক আছে, ওটা ঝোলায় রেখে দাও সাবধানে। বেশি নাড়াচড়া করা ওটা ভালো নয়, ওতে জিভে গজার খুব ক্ষতি হয়। জগা সাবধানেই জিনিসটা পুড়ে রাখার পর রসময় বললেন, এবার বলো তো পরেশবাবুটাকে? জগা জুলজুল করে চেয়ে বলল, আগে পরেশবাবু খুব ভালো লোক। আমাকে জিলিপি খেতে 5টা টাকা দিয়েছেন। বলেছেন স্বপ্নের জিলিপি খাওয়া ভালো, আবার জেগে খাওয়াও ভালো। সে তো বুঝলুম, কিন্তু লোকটা থাকে কোথায়? মাথা নেড়ে জগা বলে, তা জানি না। দেখতে কেমন? আগে বেটে মাতো, মাথায় টাক আছে। ঠিক তো? পরে আবার গুলিয়ে ফেলো না। বামাচরণকে নিয়ে যা করলে সেটা তো যাচ্ছে তাই ব্যাপার। আগে না না, এবার আর গন্ডগোল পাবেন না। বেশ কাঠগড়টার চেহারা, এই আপনার মতোই নাটা মানুষ। রসময় ভারী অবাক হয়ে বলে, আমি আবার নাটা হলাম কবে থেকে? সবাই তো বলে আমি একজন বেশ লম্বা মানুষ। হ্যাঁ, আপনি বেটে নন? কোশমিন কালেও নয়। ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকাতে চুলকাতে জগা বলল, তাহলে বড্ড ভুল হয়ে গেছে, বড্ড মুশকিলে ফেললেন ঠাকুরমশাই। আমি যে আপনাকে বেটে বলেই জানতুম। আপনি বেটে, মহেশবাবু বেটে, ফটিকবাবু বেটে, খাসনবিশ বেটে। রসময় বললেন, তুমি যে মুড়ি মিছরির দর এক করে ফেললে হে। ফটিকবাবু বেটে হলেও মহেশবাবু বেশ লম্বা, আর খাসনবিশ মাঝারি। জগা জুলজুল করে চেয়ে বলল, বড্ড ভাবনায় ফেললেন ঠাকুরমশাই। এখনো খিচুড়ির ব্যাপারটাই ঠিক মতন মেটেনি, মাথায় আবার একটা নতুন ভাবনা ঢুকিয়ে দিলেন। ভালো করে ভেবে বলো তো পরেশবাবু বেটে না লম্বা? জগা খুব লজ্জিত মুখে বলে, লম্বাই হবে বোধহয়। গোপ আছে? থাকার কথা নাকি ঠাকুরমশাই? তাহলে আছে। না, তোমাকে নিয়ে আর পারা যায় না দেখছি। এই জন্যেই তো আমি একটা চশমা চাইছি। চশমা চোখে দিলে বারও হয়, আর লম্বা না বেটে, কালো না ধলো সাউ ঠাওর হয়। কিন্তু সেই চশমা যে কেউ দিচ্ছে না মশাই। ফটিকবাবুকে বললুম, আপনার মা তো গত হয়েছেন, তার চশমা জোড়া আমাকে দিন না। তা তিনি খ্যাচ করে উঠলেন, বললেন, সোনার চশমা তোমাকে দিই আর কি। মহেশবাবুকে বলেছিলুম, আপনার তো 2 জোড়া চশমা, দিলেনই না হয় আমাকে 1 জোড়া। তা ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকেন, কথা কানেই তুলেন না। এরকম হলে তো আমার আর চলে না মশাই। চশমা ছাড়া বড়ই অসুবিধে হচ্ছে। রসময় লণ্ঠনটা হাতে নিয়ে উঠে পড়লেন, বললেন, চলো হে জগা,
ঝোলাটা সাবধানে কাঁধে ঝুলিয়ে নাও, দেখো পড়ে টড়ে যায় না যেন। স্বপ্নের কলে চোট লাগা ভালো নয়। জগা ঝোলা নিয়ে উঠল, বলল, চশমার কথাটা একটু খেয়াল রাখবেন ঠাকুরমশাই। খুব রাখবো। হ্যাঁ, ভালো কথা। আজও কি কুনকেদের বারান্দাতেই রাতে শোবে নাকি? ঘন ঘন মাথা নেড়ে জগা বলে, না মশাই না, রোজ রোজ এক বাড়িতে শুলে কি আমার চলে? আমার 5 জনকে দেখতে হয়। আজ ভাবছি ফটিকবাবুর বারান্দায় শোবো। বেশ বেশ। জগা খুশি হয়ে বলল, ফটিকবাবুর বারান্দাটা বেশ জায়গা। উল্টো দিকে ফলসা বনে নিশুত রাতে জ্যোৎস্না উঠলে পরীরা আসে, উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। তারা লোকও খুব ভালো। তাই নাকি? তা ভালো। বাঁশবনের ভেতরকার নির্জন কাঁচা রাস্তাটা পেরিয়ে জগা বাঁ দিকে ফটিকবাবুর বাড়ির মুখে রওনা হলো। রসময় ডান দিকে ফিরে তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। মদন দারোগা তাকে দেখে ভারী খুশি হয়ে বললেন, আরে আসুন আসুন রসময় বাবু, ভালো কথা কিছু মনে পড়লো নাকি? আপনার কাছে ভালো ভালো কথা শুনবো বলেই বসে আছি। তা বলুন তো মশাই, কয়েকটা মোক্ষম ভালো কথা। রসময় প্রথমে মাথা চুলকালেন, তারপর হাত কচলে বললেন, আগে বড়বাবু, ভালো কথা কিছুই মনে আসছে না। আহা, একটু বসুন, একটু ভাবুন, ঠিক মনে পড়ে যাবে। যে আগে, তবে কিনা বসার একটু অসুবিধা আছে। কেন বলুন তো? ফোড়াটোড়া হয়েছে নাকি? কিংবা হাঁটুতে বাত? ভারী বিনয়ের সঙ্গে রসময় বললেন, আগে সে বরং ভালো ছিল, এ তার চেয়েও মারাত্মক। জগা পাগলা তার ঝোলার মধ্যে একখানা বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ, আবার বোমা? এই কি আপনার ভালো কথা? বোমা সে পেল কোথায়? আগে পরেশবাবু বলে কে একজন মাঝরাতে তাকে ভুলিয়ে ভালিয়ে গছিয়ে গেছে। মদন হাজরা আতঙ্কিত হয়ে বললেন, সর্বনাশ, আবার 11 জন পরেশবাবুকে ধরে আনতে হবে নাকি? এ তো বড় ঝামেলাই হলো দেখছি। জানেন মশাই, 11 জন বামাচরণ আমার নামে মানহানি মামলা করবে বলে উকিলের চিঠি দিয়েছে। শুধু কি তাই, সবুজ চেক লুঙ্গি আর গেঞ্জি পরা, গালে খোঁচা খোঁচা দাড়িওয়ালা 7টা লোক রোজ এসে ক্ষতিপূরণের জন্য জ্ঞান জ্ঞান করছে। খুবই দুঃখের কথা বড়বাবু, আপনাদের জীবনটাই তো এরকম। পরের জন্য এত করেন, তবু কেউ গুণের কথা বলে না, কেবল দোষ খুঁজে বের করে। বাহ, এই তো একটা ভালো কথা বললেন। বাহ বাহ, এ তো চমৎকার কথা, শুনে মনটা ভালো হয়ে গেল মশাই। হ্যাঁ, কি যেন বলছিলেন? আগে জগা পাগলার ঝোলার মধ্যে একখানা মিলিটারি বোমা ফাটো ফাটো করছে। এই ফাটে কি সেই ফাটে অবস্থা। মদন হাজরা লাফ দিয়ে উঠে বললেন, কোথায় জগা? হ্যাঁ, কোথায় সে? ওরা গুলবাগ সিং সেপাই টেপাই নিয়ে যা তো বাবা, বেটাকে একেবারে হাত করা দিয়ে ধরে আন। রসময় হাত কচলে বললেন, আগে বড়বাবু, জগাকে ধরে আনলে তেমন কাজ হবে না, বরং কাজটা কেচে যাবে। মদন হাজরা ধপ করে বসে বললেন, আপনি বোধহয় আরও একটা ভালো কথা বলতে চাইছেন, তাহলে বলেই ফেলুন। আগে ভালো কি না জানি না, আমাদের মাথায় যা আসে বলে ফেলি। তা ভালো না মন্দ সেটা আপনার মতো দণ্ডমুণ্ডের কর্তারা বিচার করবেন। মদন হাজরা খুশি হয়ে বললেন, বাহ বাহ, এটাও তো ভালো কথা। এবার বলুন। বলছিলাম কি, ধরপাকড় না করে বরং জগার ওপর নজর রাখলেই ও পরেশবাবু বা বামাচরণ যেই হোক, তাকে ধরে ফেলা যাবে। জগা নির্দোষ, বোমা বন্দুক সে চেনে না, তাকে পাগল পেয়ে কেউ আড়াল থেকে এসব করাচ্ছে। মদন হাজরা ভাবিত হয়ে বললেন, তা লোকটা কে? হয় বামাচরণ, তো না হয় পরেশবাবু। গগনবাবুর বাড়ির বোমাটা যে জগা পাগলাই রেখে এসেছিল, তা আর রসময় ভাঙলেন না। তাহলে জগার কপালে দুঃখ ছিল। মদন হাজরা দুলে দুলে কিছুক্ষণ ভেবে বললেন,
খুবই চিন্তার বিষয়, কিন্তু বোমাটা যে ওর কাছে রয়েছে সেটা যে সরানো দরকার। গ্রেফতার না করলে। রসময় ঘাড় চুলকে ভারী বিনয়ের সঙ্গে বললেন, আগে জগা আজ ফটিকবাবুর বারান্দায় শুয়েছে। আমাকে যদি 10 মিনিট সময় দেন তাহলে আমি গিয়ে বোমাটা সরিয়ে ফেলব, অবশ্যই যদি আপনার মত থাকে। মদন হাজরা একগাল হেসে বললেন, খুব মত আছে, খুব মত আছে। বোমা টোমা থানায় রাখা বড্ড ঝকমারি কাজ। আপনি বরং বেরিয়ে পড়ুন, আমরা আধ ঘন্টা বাদে যাচ্ছি। যে আজ্ঞে বলে রসময় বেরিয়ে পড়লেন। বেশ জোর কদমেই হেঁটে যাচ্ছিলেন রসময়। ফটিকবাবুর বাড়ির কিছু আগে হাপু ডাইনির মোড়। জায়গাটা খুব নির্জন, চারদিকে ঝোপঝাড়। হঠাৎ কে যেন অন্ধকার থেকে বলে উঠল, ঠাকুর মশাই নাকি? রসময় বললেন, হ্যাঁ। একটু উপকার করতে হবে যে ঠাকুর মশাই, আমার বাড়িতে আজ লক্ষ্মী পুজো, দুটো ফুল পাতা ফেলে দিয়ে যেতে হবে যে। পাগল নাকি? আমি আজ বড় ব্যস্ত, জীবন মরণ সংশয় বাপু। ওই পাঁচালি টাচালি পড়ে চালিয়ে নাও গে যাও, আমার আজ সময় হবে না। লোকটাকে দেখা যাচ্ছে না। লণ্ঠনের আওতার বাইরে একটা ঝোপের আড়ালে দাঁড়ানো। বলল, তাই কি হয়? আমার বউ যে সকাল থেকে নির্জলা উপোস করে বসে আছে, পুজো না হলে জলটুকুও খাবে না। রসময় বললেন, তা সেটা আগে বলনি কেন? হঠাৎ করে এসে পথ আটকালে তো হবে না। আমি জরুরি কাজে যাচ্ছি। আগে এই কাজটাও কম জরুরি নয়। মা লক্ষ্মী কুপিত হলে তো শুধু আমাদের ওপরেই হবেন না, পূজারীর ওপরেও হবেন। ঠাকুর মশাইয়ের কি সর্প ভয়ও নেই নাকি? ওহ, জ্বালালে দেখছি। আগে বেশিক্ষণ নয় তো, 5টা মিনিট, দুটো ফুল ফেলে চলে আসবেন। ঠিক আছে বাপু, চলো। তা তোমার বাড়িটা কোথায়? এই যে এদিকে। লণ্ঠনের আলোটা বড়ই কমজোরি, তাতে লোকটাকে ভালো দেখা যাচ্ছিল না। আগে আগে সে হাঁটছে, পথ ছেড়ে একেবারে মাঠঘাট দিয়ে চলেছে। কই হে, কোথায়? রসময় হাঁক ছাড়লেন। এই যে আরেকটু। হাঁটতে হাঁটতে হঠাৎ রসময় থমকে দাঁড়ালেন। সর্বনাশ! এইখানেই শেষ করছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুধসাগরের দ্বীপ গল্পটির 2য় খণ্ড। আগামী সপ্তাহে নিয়ে আসবো এই গল্পের 3য় খণ্ড। আজকের মতন বিদায় চাইছি। আমি অমরেশ চক্রবর্তী। নমস্কার।